বশীকরণ কাদের মধ্যে হয় সেটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করা যায়, মা ছেলের মধ্যে বশীকরণ করা যায়, রিলেশনশিপের বাবা মধ্যে ছেলের মধ্যে বশীকরণ করা যায়, যাদের মধ্যে রিলেশন খারাপ হচ্ছে তাদের মধ্যে করা যায়, তাদের রিলেশনটা ঠিক করা। গুরু যখন কোনো শিষ্যকে ত্যাগ করে তার মানে তাকে ঈশ্বর ত্যাগ করলেন। একটা মন্দির তৈরি করে দিলাম, লাল কাপড় পরে নিলাম, গলা অবধি মদ খেয়ে নিলাম, সেই তান্ত্রিক হয়ে যায় না। যে তন্ত্র বা তান্ত্রিক মানে লোকের সামনে একটা যে পোর্ট্রেট করা হয়, বা তান্ত্রিক মানে লোকের সামনে যে একটা ধারণা তৈরি করা হয়, সেটা কিন্তু লোকের কাছে প্রচন্ড একটা ভুল ইনফরমেশন যাচ্ছে। তন্ত্র কথার মানেই হচ্ছে যেটা বিস্তর, যার কোনো শেষ নেই। গুরু আমার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে আছে, না হলে কিন্তু আমি এগোতে পারতাম, এক স্টেপ আমি এগোতে পারতাম। ওয়েলকাম টু সাউদার্ন এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আপনাদের সামনে নতুন আর একটি এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা কন্টিনিউয়াসলি আমাদের এপিসোডগুলোকে দেখছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। আজকেও আপনাদের সামনে একটা দারুণ টপিক নিয়ে এবং একজন নতুন একটি মুখ আমরা আজকে আপনাদের সামনে আবার নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা এনাকে এর আগে হয়তো অনেক জায়গায় দেখেছেন, কেউ কেউ দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আজকে ওনাকে আরেকবার করে আমরা নিয়ে এলাম। তন্ত্র বিষয়ক আলোচনা মূলত আজকে। তবে ভিডিওর ডিটেলে যাওয়ার আগে বারবার করে বলে রাখি, ভিডিওটা যারা যারা দেখছেন, কারা কোথা কোথা থেকে দেখছেন, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক কিছু ইনফরমেশন থাকবে আজকে ভিডিওর মধ্যে। এবং আপনারাও যারা যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আপনাদের জীবনের কোনো ভৌতিক কাণ্ড বা কোনো রকম রেমিডিস, কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা মেন্টাল হেল্পের জন্য আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনের তলায় আসে যে নাম্বারটা, এই নাম্বারে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে চলুন আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওর দিকে যাব। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে প্রথমেই বলে রাখি, আজকে আমাদের অতিথি একজন বিশিষ্ট মানুষ, খুব অল্প বয়স, সাধনার পথে নিজেকে নিয়োজিত করেছেন। বিরূপেক্ষ নন্দনাথ ভৈরব ওনার নাম। অনেকেই ওনাকে অর্ণব বলে ডাকে। তো ওনার মন্দির রয়েছে একটি বাঘাযতীন স্টেশনের কাছে, মা তারার মাতৃ মন্দির একটি রয়েছে। তো চলুন আজকে সরাসরি চলে যাই অর্ণবের কাছে, বা আপনাদের প্রিয় মানুষ বিরূপক্ষ নন্দনাথ ভৈরব। নমস্কার। বিরূপক্ষ নন্দনাথ ভৈরব বলবো, অনেকটা নামটা লম্বা হবে, নাকি শর্টে অর্ণব বলেই কথাবার্তা বলি, সেটাই সুবিধা হয়? কারণ এই নামটাই বোধহয় বেশি প্রচলিত। তো আজকে অর্ণব, মোটামুটি তুমি তো বোধহয় তন্ত্র চর্চা করো এই ধরনের। তো প্রথমে আমি অন্য কোথাও যাওয়ার আগে, আমি যে কোনো কারোর সঙ্গে যখন কারোর সঙ্গে বসি, এটা তুমি বলতে পারো খানিকটা আমার স্বভাব। তার কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, একটা মানুষ সে যে কোনো ফিল্ডেই হতে পারে, তখনই তার পরিপূর্ণতা পায় যখন সে গুরুকে রেসপেক্টটা দেয়। তথা তুমিও যে জিনিসগুলো নিয়ে কাজ করছো, বা যাদের যাদের হাত ধরে তুমি এই কাজগুলোকে শিখেছো, বা যে চর্চাটা তুমি কন্টিনিউয়াসলি করছো, সেখানে তোমার একটি গুরুকুল আছে। আমার মনে হয় তাকে সম্মান জানিয়ে এপিসোডটা শুরু করাটাই বেটার। অবশ্যই। আমি প্রথমেই তোমার থেকে একটু তোমার গুরুকুল সম্পর্কে জানতে চাই। গুরু সম্বন্ধে বলার আগে আমাদের কিছু জিনিস জানাটা আরো বেশি দরকার। যে টপিকটা হচ্ছে তন্ত্র, এ তন্ত্রই হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুগম্য বিদ্যা। কেউ ইন্ডিপেন্ডেন্টলি তন্ত্র নিয়ে কিচ্ছু কোনোদিনও করতে পারবে না, যতক্ষণ গুরু ঢাল হয়ে না দাঁড়াবে, বা গুরু যতক্ষণ তোমাকে শিখিয়ে না দেবে, ততক্ষণ তুমি তন্ত্রের ABCD শিখতে পারবে না। একটা প্রাথমিক স্কুলে যেরকম আমরা প্রাইমারি থেকে শুরু করি, কিন্ডার গার্ডেন থেকে শুরু করি, সেখানে গিয়ে আমরা ABCD শিখছি, সেরকমই তন্ত্রের বিষয় গুরু হচ্ছে প্রথম যিনি তন্ত্র সম্বন্ধে আমাদের জ্ঞানটি দেবে। তন্ত্র কি, তার প্রয়োগ কি, এবং সেটি কতটা পর্যায়ে আমরা ধারণ করতে পারবো, সেটি গুরুই আমাদের বলে দেবে। আমরা চট করেই শ্মশানে গিয়ে সব সাধনা করতে পারি না,
একটা মানুষ হট করে শ্মশানে গিয়ে একটা মৃতদেহের উপরে বসে সব সাধনা সে করতে পারবে না, সে ক্ষমতা তার নেই। গুরুই জ্ঞান দেখে, তার নেবার ক্যাপাসিটি দেখে গুরু তাকে বলবে যে তার কতটা এগোনো দরকার। সেরকমই আমার প্রথম দীক্ষা এবং শাক্তাভিষেক সম্পূর্ণ হয় কৃষ্ণকালী মায়ের কাছে। তার মন্দির বাঘাযতীন নেই, তার থেকে আমার দীক্ষা লাভ হয়, শাক্তা অভিষেক হয়, এবং পরবর্তী পর্যায়ে তার থেকে যেটুকু আমার শেখা, এবং বেশি দূর তার থেকে আমি শিখতে পারি, কেন আমার যেই সময় দীক্ষা হয় তখনই তার বয়স হচ্ছে 85 বছর। তারপর তিনি দেহ রাখলেন, এবং তার পরবর্তী পর্যায়ে পূর্ণাভিষেক বা তারপর যা যা ক্রম থাকে বা শক্তি সম্বন্ধে যা তথ্যটি, সেটি আমাকে দেন আচার্য মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দগিরি মহারাজ, যিনি মহানির্বাণী পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর, এবং তার আশ্রম হচ্ছে আমাদের বরানগরে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি। তা আমার এখন যেইটুকু এগোনো, যেইটুকু শেখা, সবটুকুই কিন্তু মহারাজের হাত ধরে। তিনি আমার মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে আছেন বলেই আমি এত কিছু করতে পারছি। উনি যদি না থাকতেন হয়তো আমার কাছে এই জিনিসগুলো সব ওই হিরে মানিকের মতো স্বপ্নেই থাকতো। আমার পক্ষে সম্ভব নয় এই জিনিসগুলো নিয়ে কাজ করা বা এই জিনিসগুলো নিয়ে খাটানো। উনি ছিলেন, উনি শিখিয়েছেন, উনি আমাকে সেই উপযুক্তি ভেবেছে বলেই উনি এই জিনিসগুলো আমাকে দিয়েছেন, আর সেই জন্যেই আমি এতদূর এগোতে পারছি। এখনো আমি কোনো স্টেপ নেওয়ার আগে তার সাথে কনসাল্ট না করে কিন্তু আমি এগোই না। এই হচ্ছে আমার গুরু পরম্পরার বিশিষ্ট দিকগুলো। দীক্ষা কি পুরো কমপ্লিট? হ্যাঁ, আমাদের শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমাভিষেক হয়ে গেছে। এবার এরপরে পর্যায়ে যা যা আছে সেটা সঠিক সময় সঠিক সময়তেই গুরু হয়তো দেবে। আচ্ছা, তো এই মানে সাধনার পথটা চুজ করা কেন? বংশ সাধনার পরম্পরা নাকি হঠাৎ করে টানে চলে সাধনার আসে? পথ চুজ করা বলতে, ছোটবেলা থেকেই আমি দেখতাম যে আমার ঠাকুমাকে পুজো করতে, আমাদের পূর্ব মানে আদি বাড়িতে শিব প্রতিষ্ঠিত, তা আমার ঠাকুমা পুজো করতেন এবং দেখতাম তার ভর হতো। তো ছোটবেলা থেকেই পুজোর উপর একটা আলাদা ন্যাক, আলাদা ভালোবাসা, এবং বিশেষ করে কালীর ওপরে একটা আলাদা টান, সেইটা নিয়েই বড় হয়ে ওঠা। স্কুল, কলেজ, ম্যানেজমেন্ট কোর্স, এই নিয়েই পাস আউট হওয়া, এই নিয়েই চাকরি জীবনে যাওয়া, তারপর আস্তে আস্তে এই গুরুর খোঁজ। কেন সব কিছুর ক্ষেত্রেই একটা সৎ গুরু লাগে না, যতক্ষণ গুরু তোমাকে না চিহ্নিত করে দেবে যে কোন পথে তুমি এগোবে, ততক্ষণ তুমি তো ওই দিকভ্রান্তর মতো চারদিকে দৌড়াবে না। সেরকমই প্রথম আমার মনে হয়েছিল, অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে আমি দেখা করেছি, আলাপ করেছি, কিন্তু ওই যেটা হয় যে স্যাটিসফ্যাকশন, আমি যাকে গুরু করব তাকে দেখে যদি নিজের মধ্যে ভক্তি না হয়, তাকে দেখে যদি আমার মনে শান্তি না আসে, তাকে তো আমি সম্মান করতে পারবো না। সেরকমই ঘুরতে ঘুরতে আমি যখন আমার গুরু মায়ের কাছে গিয়ে পৌঁছালাম, তাকে কিন্তু আমি মুখে কোনোদিনও বলিনি যে আমি দীক্ষা নেব। তিনি আমাকে গুরু পূর্ণিমার দিন বললে যে আজকে বিকেলে তোর দীক্ষা হবে। সেরকম গুরুদেবের ক্ষেত্রেও মহারাজের সাথে যখন আমার আলাপ হলো, আস্তে আস্তে আলাপটা একটু গভীর হলো, ওনার সাথে কাছে যেতে থাকলাম, কথা বলতে থাকলাম। হঠাৎ একদিন উনি আমাকে ডেকে বললেন যে এবার তোর তন্ত্র যে ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো অভিষেক টভিষেক হবার সময় এসে গেছে। উনি তাই ব্যবস্থা করলেন। আমার এই দিক দিয়ে কোনোদিনও জানি যে আমি নেব, কারণ আমি নেব বললেই কিন্তু সে দেবে না।
কেন যেরকম শিষ্যের কাছে গুরু দরকার, গুরুর কাছেও শিষ্য দরকার। কেন কোন পাত্রে দিচ্ছে সেটাও তো গুরু একবার যাচিয়ে দেখবে, সব পাত্রে তো আর সব দেওয়া সম্ভব না। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি? আমার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো। আমার আমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, আচ্ছা। তার পাশে আমার এই পুজো, তার পাশেই তন্ত্র নিয়ে কাজ। তো তন্ত্র, এটা যখন আমরা তন্ত্রের কথা বলি তখন আমাদেরকে একটা ধরতে হয় যে একটা কঠোর অধ্যবসায় এবং একটা ডেডিকেটেড টাইম অফ পিরিয়ড এটাকে দিতে হয়। হুম। তো এই তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তার একটা নির্দিষ্ট টাইম আছে, সময় আছে, সব কিছু শেষ করে সব কিছু ম্যানেজ করে তারপরে তন্ত্র চর্চা, এটা কিভাবে? এটাই টাইম ম্যানেজমেন্ট, যেটা অ্যাডমিনিস্ট্রেশনে আমরা শিখেছিলাম, টাইম ম্যানেজমেন্ট। সব কিছুর মধ্যেই আমার সকাল শুরু হয় 6:30 থেকে। স্নান, সকালবেলা নিত্যাদি যে ক্রম পূজা পাঠ থাকে সেগুলো সেরে আমার অফিস যাওয়া, তারপর ফিরে আবার স্নান করে তারপর আবার ক্রমাদি পূজা যা থাকে সেগুলো করা। তো তন্ত্রের খুবই গুরু থেকে গুহ জিনিসপত্র আছে যেগুলোকে দৈনন্দিন আমাকে পালন করতে হয়, একটা রুটিন ওয়াইজ থাকে। তো সেটা সব কিছু মিলিয়ে সেটা বলতে গেলে ওই গুরু কৃপা আছে বলেই সেটা মেনটেন হয়ে যাচ্ছে। না, আমি সেটা বলছি না, আমি অ্যাকচুয়ালি একটা ভিন্ন আঙ্গিকে জিনিসটাকে দেখছি। সেটা হচ্ছে ধরো কালকে ধরো একটা কোনো স্পেশাল তিথি আছে, হুম। তিথিটা ধরো সকালবেলা 7:52 কি 7:55 নাগাদ লাগলো, সেরকম ক্ষেত্রে সেই তো দিন তোমার অফিসও আছে। এবার সেই দিনকে তোমার ওটা না করলেই নয়, তাহলে কি তুমি অফিস ড্রপ করে এই জিনিসটা হ্যাঁ, করো? সেরকম করতে হলে তো আমাদের তো সেই লিভ নেওয়ার তো একটা ফেসিলিটি আছেই। হুম। তখন সেভাবে লিভটাকে করতে হয়। বা যদি দেখি যে আমি ফার্স্ট হাফ সামলে সেকেন্ড হাফ অফিস করতে পারবো, ওভাবেই অফিস থেকেও সেই কোঅপারেশনটা তোমাকে করে, আছে। এটা ভালো জিনিস। এটা একটা সত্যি প্লাস পয়েন্ট। সেটাই সবকিছুর মূলেও কিন্তু ওই একটাই জিনিস যে আমার ব্যাক এন্ডে আমার গুরু কিন্তু দাঁড়িয়ে আছেন, সেটা আমার সবার আগে মানে মনে গুরু রাখতে। কৃপা। হ্যাঁ, গুরু আমার উপরে ছাতা হয়ে দাঁড়িয়ে আছেন, না হলে কিন্তু আমি এগোতে পারতাম, এক স্টেপ আমি এগোতে পারতাম না। তোমাদের আর কতজন গুরু ভাই আছে, মানে তোমরা এই মুহূর্তে যারা এই ধরনের কাজকর্ম করছো? আমাদের গুরু ভাই অনেক আছে, কিন্তু সবাইকে তো আর মহারাজ সবকিছু দেন না, হুম। কিছু জনকেই আমাদের দিয়েছে। আর গুরু কৃপায় সেই আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করো? হ্যাঁ, অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজি, আর যেরকম আমি কাজ করি হচ্ছে অ্যাস্ট্রোলজি, বাস্তু, তন্ত্র, নিউমোলজি। আচ্ছা। বাস্তুটা মানে কোথাও থেকে শিখেছো? সবটুকুই গুরুর হাত ধরে। গুরুর হাত ধরে। তন্ত্র নিয়ে তোমার এখন বেসিক ধারণাটা কি, মানে তন্ত্র জিনিসটা কি, কোথা থেকে উৎপত্তি স্থল, আমি একটু ডিটেলটা তোমার মুখ থেকে একটু শুনতে চাই, তোমার আঙ্গিকে। প্রথম কথা, তন্ত্র কিভাবে এলো সেটা আগে আমাদের জানা দরকার। তন্ত্র কথার মানেই হচ্ছে যেটা বিস্তর, যার কোনো শেষ নেই। এবং তন্ত্র জিনিসটাই এসছে শিব এবং শক্তির কথোপকথন থেকে। আদি পুরুষ এবং আদি প্রকৃতির যে মিলন আঙ্গিক যে কথাবার্তা, সেটাই হচ্ছে তন্ত্র। শিব বলছেন, শক্তি সে কথা গ্রহণ করছেন, শক্তি বলছেন, শিব সেটা গ্রহণ করছে, এবং গণেশ দ্বারা সেটি লিপিবদ্ধ, সেটাই হচ্ছে তন্ত্র। এই তন্ত্র সমুদ্রের মতো বিশাল, যার না আদি আছে না অন্ত আছে। তন্ত্র বহু প্রকার, যেরকম বামাচার, দক্ষিণাচার, বীরাচার ইত্যাদি আমরা নাম তন্ত্রে পাই। বাংলার বাইরে দেখতে গেলে বৌদ্ধতন্ত্র, আমাদের থাইল্যান্ডেও একটা নির্দিষ্ট তন্ত্রের ক্রিয়া হয়।
তিব্বতী তন্ত্র, প্রত্যেকটা জায়গায় কিন্তু তন্ত্রের একটা বিশাল জায়গা রয়েছে, একটা ছাপ তন্ত্রের আছে। তার মধ্যে বিশেষত মুখ্য বা যেটা লোকের কাছে খুব পপুলার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বাংলার আমাদের আদি তন্ত্র এবং বৌদ্ধযান তন্ত্র। এই দুটো তন্ত্রে মাহাত্ম্য বা এই দুটো যে তন্ত্র সম্বন্ধ যে জ্ঞান, সেটা বিশাল এবং বিরল। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। তুমি যেটা দিয়ে এটা শুরু করলে যে তন্ত্র বহু প্রকার, এবং তার মধ্যে তুমি যেটা বললে বামাচার বীরাচার, এই যে আচার, এটাকে আমরা তন্ত্র বলবো নাকি তন্ত্র প্র্যাকটিস করার পরম্পরা বলবো? প্রথম তো এগুলো তো তন্ত্রের মধ্যেই, অবশ্যই প্র্যাকটিস তো বটেই। কেন, তন্ত্রের কথাই মানে হচ্ছে যেটা অ্যাপ্লিকেবল। তন্ত্র না, অ্যাপ্লিকেবল তো বটে, হাউ ইজ ইট অ্যাপ্লিকেবল, এটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। না, আমি সেই ব্যাপারে বলছি না। আমি যেমন তুমি বৌদ্ধযান তন্ত্র বললে, তিব্বতী তন্ত্র বললে, বা তুমি এখন কাশ্মীর তন্ত্র নিয়ে কথা বলতে পারো, হোয়াট এভার, আমি সেই টপিকে যাচ্ছি না। এগুলো হচ্ছে তন্ত্রের প্রকারভেদ, এত ধরনের তন্ত্র। আমার কাছে কথাটা হচ্ছে বামাচার বীরাচার, এটা তো তন্ত্র প্র্যাকটিস করার একটা ওয়ে, প্র্যাকটিস মানে যে যে ধরনের যায়, তাহলে আমি এটাকে কখনোই বলতে পারি না এটা তন্ত্রের প্রকারভেদ। তুমি এখন কেউ যদি আমাকে বলে সাউথের যে তন্ত্র, সেই তন্ত্র প্র্যাকটিস করারও বামাচার বীরাচার সব রকম পদ্ধতি আছে, বা কালী শক্তি মন্ত্রে যারা তন্ত্র করছে, এবার সবার পক্ষে তো সম্ভব না যে বামাচারে করবে, বা সবার পক্ষেও সম্ভব না বীরাচারে করবে। তো তাহলে আমি এটাকে বেসিক্যালি বলতে পারি যে এটা তন্ত্রের একটা প্রকারভেদ, প্র্যাকটিস করার একটা প্রকারভেদ। কে কোন প্রকারে প্র্যাকটিস করছে, রাইট? আমি সেই জায়গাটাই ক্লিয়ার করতে চাইছিলাম, নাহলে এটা দর্শকের কাছে আবার একটা ভুল ব্যাখ্যা যেত। এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাই যে আমার জন্যে যে বীরাচার ঠিক, আমার জন্যে যে বামাচার ঠিক, বা আমার জন্যে দক্ষিণাচার ঠিক, সেটাও কিন্তু একজন গুরুই তাকে ঠিক করে দেবে। হ্যাঁ, অবভিয়াসলি গুরুই তো গুরুই তাকে ঠিক করে দেবে। এবং প্রত্যেকটা মানে যেরকম তন্ত্র থিওরিটিক্যাল জিনিস বিশ্বাস করে না, ডিরেক্ট অ্যাপ্লিকেশনের উপরে বিশ্বাসী, সেই জন্য তন্ত্র ক্রিয়াও সেরকম গুরু থেকে গুরু রয়েছে। সেই গুরু থেকে গুরুর যে প্র্যাকটিস বা তার যে দিকগুলো আছে, সেগুলো খুবই রহস্য, পর্দার আড়াল, গুপ্তবিদ্যা এবং গুপ্তবিদ্যা। আমি এখন হাতে একটা কপাল নিয়ে তার মধ্যে কারণ ঢেলে আর এক হাতে জপমালা নিয়ে মার্কেটে বসতে পারবো না। যেটা তন্ত্রের একটা জপ করার পদ্ধতি বা যাই হোক, এটা লোকাচার বা লোক হিতের জন্যেও না, বা এটা আমার হিতের জন্যেও নয়। কেন, এটা একেবারে রহস্য জিনিস, এটা একদম পর্দার আড়ালে তোমাকে করতে হবে। আজকালকার যেরকম, যেটা আমার পারসেপশন বা আমি যেগুলো দেখতে পাচ্ছি, যে তন্ত্র বা তান্ত্রিক মানে লোকের সামনে একটা যে পোট্রে করা হয়, বা তান্ত্রিক মানে লোকের সামনে যে একটা ধারণা তৈরি করা হয়, সেটা কিন্তু লোকের কাছে প্রচন্ড একটা ভুল ইনফরমেশন যাচ্ছে, লোকজন মিসগাইডেড হচ্ছে, এবং লোকজনের ওপর দিয়ে এই তন্ত্রের ওপরে আস্তে আস্তে বিশ্বাসটা উঠে যাচ্ছে। তার একটাই রিজন, যারা কথাকথিত তান্ত্রিক, তাদের তন্ত্র নিয়ে না প্রপার অধ্যয়ন আছে, না প্র্যাকটিস আছে, না গুরু পরম্পরায় তারা বিশ্বাসী, না প্রপার ওয়েতে তারা কাজ করছে। একটা মন্দির তৈরি করে দিলাম, লাল কাপড় পরে নিলাম, গলা অবধি মদ খেয়ে নিলাম, সেই তান্ত্রিক হয়ে যায় না। সেই জন্যেই তন্ত্র জিনিস নিয়ে আজকাল প্রচুর মিসগাইডেন্স আর মিসগাইডেড হচ্ছে লোকজন।
আমি একটা কথা তোমার থেকে জানতে চাইবো, যখন তুমি এই কথাটা বললে তন্ত্র গুরুমুখী বিদ্যা, তাহলে গুরুর কৃপা না থাকলে তন্ত্র অ্যাপ্লাই হয় না। তাহলে এই সমাজে এমন অনেক লোকজন আছে যারা গুরুর হাত ধরে তন্ত্রটা হয়তো শিখেছে, হুম। তারপরে গুরুর দ্বারা প্রত্যাখ্যিত। এই তুমি যেটা বললে, আমি নাম নিতে হুম। চাইছি না, আমি নাম না করেই বলছি, এরকম বেশ কিছু মানুষকে আমি চিনি যারা তন্ত্রের একটা বিশাল বড় ভান্ডার তথা দোকান খুলে রেখে দিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দিচ্ছে, বক্তব্য রাখছে, তাদের কাছে লোক হামলে পড়ে যাচ্ছে হুম। ভিড় করে, হাজার হাজার টাকা ব্যয় করে, ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে তাদেরকে ভগবানের আসনে রাখছে। তো আমার কাছে কথা হচ্ছে, এই যারা যারা তারা এই ধরনের যারা মানুষ, গুরুর থেকে যদি প্রত্যাখ্যাতই হলো, মানে গুরু ত্যাগ করলো হিসাব বলুন যে হুম। শিষ্যকে, সেই লোকটাই পরের দিন একটা দোকান খুলে বসে যাচ্ছে এবং তন্ত্রের রেমিডিস দিচ্ছে। এই ভদ্রলোকের দ্বারা প্রদত্ত যে রেমিডিস, সেই রেমিডিস কি মানুষের জন্য ফলপ্রসূ? গুরু যখন কোনো শিষ্যকে ত্যাগ করে, তার মানে তাকে ঈশ্বরও ত্যাগ করলেন। আমরা শাস্ত্রে একটা কথা পাই, ঈশ্বর রুষ্ট হলেও গুরু যদি তুষ্ট থাকেন, সে ব্যক্তি কিন্তু উদ্ধার হয়ে যাবে, কারণ মানে গুরু উদ্ধার তাকে করিয়ে উদ্ধার দেবে। করে দেবে। কিন্তু গুরু যদি রুষ্ট হন, ঈশ্বর তুষ্ট হয়েও তোমার উপর রুষ্ট হয়ে যাবে। কেননা ঈশ্বর তোমার মধ্যে প্রকাশই পায় গুরুর কৃপা হয়ে। তার মানে একদম সহজেই গুরু যখন কাউকে ত্যাগ করলো, তার মানে তাকে ঈশ্বরও ত্যাগ করলো। এবং ঈশ্বর ত্যাগ করার পর সমান মানে তার ওই মৃত্যুর সাথে তার কোনো তফাৎ নেই। সেইভাবে দেখতে গেলে হুম। একজন প্রপার যে তন্ত্র সাধক, তার যখন সব পূর্ণাভিষেক বা যা যা আমাদের ক্রিয়া রয়েছে সেগুলো হয়ে যাওয়ার পর এক আহ, সেইভাবে দেখতে গেলে সামাজিকভাবে কিন্তু তিনি মৃত। কেন সে তার আদ্যশ্রাদ্ধ করে নিয়েছে, সপিণ্ড দান করে নিয়েছে, তার সাংসারিক যে নাম সে নাম সে বিসর্জন করে দিয়েছে, গুরুদত্ত তার নাম হয়েছে, নামকরণ হয়েছে। তার মানে গুরু তাকে ত্যাগ করেছে, মানে সে সেই তাকে আহুতি, মানে তাকে ত্যাগ করেছে, সে মৃত। সে যখন কাউকে কোনো রেমেডি দেবে, সে রেমেডি তো ফলবারই না, কখনোই সেটা ফলবে না। এবং সে যে কোনো ব্যক্তির জন্য যদি কোনো কাজ করে, সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। সেটা যার জন্য করছে তার জন্যও বুমেরাং, যে করছে তার জন্য বুমেরাং হবে। এবং সেটা আজকে না হলেও কালকে হবেই, সে মুখ থুবড়ে পড়বেই। আমি নাম নেব না, যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে অডিয়েন্স। সে তো অনেক আছে, সে ঠিক আছে, এরকম প্রচুর ইনফ্যাক্ট আছে। তোমাদের গুরু ভাইদের মধ্যেই একজন আছে, তোমাদের পরম্পরা থেকেই। তো আমি ভেবে পাচ্ছিলাম তাহলে মানে আমাদের দেশের জনগণ তারা কি এতটাই মূর্খ? ধরো দিনের পর দিন একটা ব্যবসার জায়গায় সে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করছে বসে, প্রত্যেককে কিছু না কিছু রেমিডিস দিচ্ছে, প্রত্যেকের থেকে এরকম তাবিজ কবজ প্রচুর আছে। করছে, তাহলে যেরকম যদি কাজ না করে পাবলিক ঘুরে ঘুরে যাচ্ছে কেন? যেরকম এটা কি তাহলে মানে গণবশীকরণ চালিয়েছে? প্রথম কথা, বশীকরণ ওইভাবে হয় না। বশীকরণ আমি এখন চাইলাম আপনাকে বশীকরণ করতে, সেটা সম্ভব না। বশীকরণ জিনিসটা কি সেটাকে প্রত্যেকে বুঝতে হবে। বশীকরণ কাদের মধ্যে হয় সেটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করা যায়, মা ছেলের মধ্যে বশীকরণ করা যায়, রিলেশনশিপের মধ্যে বাবা ছেলের মধ্যে বশীকরণ করা যায়। যাদের মধ্যে রিলেশন খারাপ হচ্ছে তাদের মধ্যে মধ্যে করা করা যায়। যায়, তাদের রিলেশনটা ঠিক করার জন্য। তাহলে আমি কি কারেকশন করার জন্য এটাকে সম্মোহন বলতে পারি? হ্যাঁ, অ্যাট্রাকশন? অ্যাট্রাকশন বলা যেতে পারে। কিন্তু এই না যে আমি বশীকরণ করে তাকে আমি আমার কৃতদাস করে রাখবো। না, আমি সেটা বলছি না, আমি এটা ব্রডার ওয়েতে বলছি। হুম। তার কারণ হচ্ছে এই যে লক্ষ লক্ষ লোক প্রত্যেকদিন ওনার কাছে যাচ্ছেন, এটা জানা সত্ত্বেও যে তাদের কাজ হচ্ছে না, এইটা তাহলে কি এটাকে হচ্ছে সম্মোহন ক্রিয়া? তাহলে তো এই সম্মোহন ক্রিয়াটা আমি বলবো তাহলে
যে ভদ্রলোকের কাছে যাচ্ছে সেও করছে না, তার হয়ে কেউ ক্রিয়াটা করছে যাতে ওর কাছে পাবলিক অ্যাট্রাক্ট হয়ে যায়, ওর দোকানটা চলে। এটা কোনো সম্মোহন ক্রিয়াও না, এটা হচ্ছে যেইটুকু ওর যশ ছিল, যেইটুকু গুরু কৃপা হয়তো পেয়েছিল, ব্যাংক ব্যালেন্স যেটুকু ছিল সেটুকুই খরচা হচ্ছে। ব্যাংক ব্যালেন্স তো বেশি দিন যাবে না, রাজার ধনও একদিন শেষ হবে, ব্যাংক ব্যালেন্সও একদিন শেষ হবে, কারণ উপার্জন না করলে তো যেটা আছে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে কতদিন চলবে। দ্বিতীয়ত, মার্কেট এরকম প্রচুর আছে, মার্কেটে এখন ট্যাগলাইনই থাকছে 2 মিনিটে বশীকরণ, 1 মিনিটে বশীকরণ, 100 টাকায় বশীকরণ, 100 টাকায় বশীকরণ, 500 টাকায় বশীকরণ, 24 ঘন্টায় কাজ, লাল বাবা, হলুদ বাবা, সবুজ বাবা, এইগুলোতেই নামের না, তাছাড়া নামের আগে স্বর্ণপদক, রৌপ্যপদক, স্বর্ণ মুকুট। প্রথম কথা, এগুলো কিছু হয় না। দ্বিতীয়ত, যে সৎ, যে নিষ্ঠাবান, যে প্রকৃত তন্ত্র সাধক হবে, তারা কোনোদিনও এরকম সামাজিকভাবে ঘুরবে না, তারা সবসময় নিজেকে আড়াল রাখবে। তারা কখনো বলবে না যে আমি এক্ষুনি তোমার এই কাজটা করে দেবো। তাহলে তো আমরা কথা কথিত, আমি নিজেকে বলতে পারি আমি কোনো তন্ত্র সাধক নই, কেন আমি সাধনার কি জানি, আমি কিচ্ছু জানি না, আমার এখনো শেখার অনেক বাকি। কিন্তু যারা তন্ত্র সাধক, বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, কমলাকান্ত, রামপ্রসাদ, নিগমানন্দজি, এবং আরেকটি নাম, যে নাম শুনলে হয়তো সবাই অবাক হবে, কবি নজরুল ইসলাম, প্রত্যেকেই কিন্তু তন্ত্র সাধক এবং প্রত্যেকেই তন্ত্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন এবং প্রত্যেকেই লোক আড়ালে থাকতেন। আমরা কি কোনোদিন শুনেছি রামকৃষ্ণ পরমহংসদেব চেম্বার খুলে বসেছিলেন লোকের বশীকরণ করে এই সমস্যা কাটিয়ে দেবো? বামদেবকে সবাই জানতো, সিদ্ধ সাধক, তিনি যা বলবেন তাই হবে। তার কাছে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো গেছেন, হ্যাঁ, তার কাছে একজন গেছে ছেলের ক্যান্সার নিয়ে, বামদেব বিরক্ত হয়ে লাথি মেরে বললো যা এখান দিয়ে বামদেব চলে গেল। পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, জানতে পারলো সে সুস্থ। আরেকজন এসেছেন বামদেবের, বামদেব শ্মশানে শুয়ে রয়েছেন, আরেকজন এসছে তার ছেলে কানা, বামদেব ত্রিশূল দিয়েই ওই কানা চোখে খোঁচা মারলো। 2 মিনিট পরে দেখা গেল সে চোখে ফিরে দেখতে পেয়েছে। তো বামদেব কি নিজের অ্যাডভার্টাইজ করেছে কোনো কাগজে? কোনো কাগজে করেনি। এইটা বললে আবার তখন বলবে তখন বিজ্ঞাপনে চলছিল না। কিন্তু যারা প্রকৃত সাধক, তারা বিজ্ঞাপনের সময়ও নিজেকে ফোরকাস্ট করবে না। তার কাছে যারা যাবার, তারা ঠিক সন্ধান নিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন অ্যাডভার্টাইজের যুগ, সেই অ্যাডভার্টাইজটাকে কাজে লাগিয়ে তন্ত্রটাকে ঢাল করেই লোকজন, একদম পরিষ্কার কথায়, লোকজন সাধারণ মানুষকে টুপি পরাচ্ছে। একদম সোজা কথায়, একদম অন স্ক্রিনে বলছি, লোকজন সাধারণ মানুষকে টুপি পরাচ্ছে। তুমি নিজে তো তন্ত্র প্র্যাকটিস করো, তুমি বললে তুমি ক্লায়েন্ট সার্ভিস দাও, তাহলে তুমি মূলত কোন ধরনের তন্ত্রের উপরে কাজগুলো করো? আমার কাজ, সত্যি কথা, এই জিনিসটি তো আর অন স্ক্রিনে বলা সম্ভব না। হ্যাঁ, প্রচুর গুরু থেকে গুরু তত্ত্ব জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি, এবং কাজ করি বলতে সেটি গুরুর গাইডেন্স, গুরুর কথা মাথায় রেখেই। তোমরা মানে তোমার সঙ্গে কি আরো কেউ আছে? না, আমাদের যেরকম আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভাবেই তো উনি শিখিয়েছেন, তো ইন্ডিপেন্ডেন্ট ভাবেই করার চেষ্টা করি। হ্যাঁ, যখন কোথাও আটকে যাই, এরকম প্রচুর কাজ থাকে যে আমি তো বলতে পারি না যে আমি সর্বজ্ঞ, তাহলে তো আমি ঈশ্বর আসনে গিয়ে বসতে পারতাম। হ্যাঁ, এমন কোনো জায়গায় থাকে যেখানে আমি আটকে গেছি, তখন তো গুরু পাদুকা
একমাত্র শরণাপর্তী জায়গা, হয়। তখন তিনি রক্ষার্থী আর তিনি কর্তা আমাদের। তো মূলত তুমি কোন ধরনের তন্ত্রের কাজগুলো করো, মানে শর্ট কর্ম যেগুলো আছে সেগুলো কি তুমি করো? প্রত্যেকই রয়েছে, যেরকম গুঁড়ো থেকে গুঁড়ো কাজ, সৎকর্ম যা যা আছে সে, কিন্তু কাজ করার আগে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই পরিষ্কারভাবে জানা, হুম। যে কিসের জন্যই কাজটি হচ্ছে। কেন একটি প্রকৃত তন্ত্র সাধক সেই যে কাজ করবার আগে প্রপারভাবে ব্যাকগ্রাউন্ডটা জানবে। এখন যদি আমার কাছে একটি ক্লায়েন্ট এসে বলে যে আমার অমুকের সম্পত্তি দেখে আমি ঈর্ষান্বিত, তাই তুমি তাকে বান মেরে দাও, দিয়ে তার ক্ষতি করো, তো সেটি তো আমি করব না। এটা যেরকম ঠিক আছে, এটা একটা জানার তুমি প্রপার ওয়ে বললে, বাট অনেক সময় তো এরকম হয় যে ক্লায়েন্ট এসে মিসগাইড করে, মানে বলে না। ধরো আজকে সাপোজ ক্যামেরার ওই পারে কৌশিক আছে, ও আর আমি দুজনেই তোমাকে পার্সোনালি চিনি। তো এবার ধরো কোনোদিন একটা দিন এমন এলো যে কৌশিকের সঙ্গে আমার রিলেশন খারাপ হয়ে গেছে, আমি কৌশিকের পার্টটা পুরো ওপেন করলাম তোমার সামনে, আমার পার্টটা হাইড করে দিলাম, হুম। দিয়ে আমি বললাম কৌশিক আমার সঙ্গে এরকম এরকম করেছে, তাহলে তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমি তো কৌশিকের ভালো দিকটা তোমাকে বললাম না, তাহলে ওর ভালো দিকটা বললে তো আমার ভালো দিকটা বলা হবে না, তোমাকে বোঝানো হবে না। আমি নিজেকে ভালো সাজালাম, কৌশিককে বাজে করলাম। এবার সেক্ষেত্রে এটা জানার উপায় কি আছে যে আমি তোমাকে যে কথাটা বলছি সেটা সত্যি কথাই বলছি? একজন প্রকৃত সাধক যখন তার আসনে বসবেন হুম, এবং যখন তার ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবে, হুম, সে যদি মিসগাইডও করে, হুম। আসনে বসার পরে তার গুরু প্রদত্ত শক্তি বা ইষ্টমন্ত্র শক্তিতে তার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে যে এসছে সে সৎ উদ্দেশ্য নিয়ে এসছে না অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে। তার তন্ত্রে প্রপার জিনিস প্রপার ভাবে ইউজ করলে সে সাধক জানতে বাধ্য যে তার কাছে এসছে সে সৎ উদ্দেশ্য নিয়ে এসছে না অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তাহলে তো মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে তোমাকে আগে জিনিসটা জানতে হবে, জেনে অবশ্যই। তাদেরকে একটা ডেট দিতে হবে, অমুক দিন আসুন, ওই দিনকে আপনাকে জানাবো আমি কাজটা করবো কি করবো হ্যাঁ না। অবশ্য একজন কারণ তুমি প্রকৃত, তো কন্টিনিউয়াসলি একজনের থেকে শোনার পরে গিয়ে আসলে বসে জানতে পারবে না জিনিসটা। না এটা উচিত তুমি ধরো নয়। 15টা বা 20টা ক্লায়েন্ট তুমি সারাদিনে দেখলে, সব কটা চিন্তা ভাবনা তুমি তোমার মাথায় রাখলে, তারপর দিনের শেষে তুমি একটা টাইমে যখন আসনে বসছো তখন তুমি জিনিসটা জানতে পারবে। তাহলে তো কোনো ক্লায়েন্ট তোমার কাছে গেলে তুমি সেদিনকে তাকে বলতেই পারবে না তার হয়ে ওই কাজটা করবে কি করবে না। না উচিত নয় বলা, উচিত নয় বলা। তুমি আমার কি এটাই মানে এটাই মেনটেন করো তুমিও? হ্যাঁ, উচিত নয় বলা। একজন ক্লায়েন্ট যখন এলো, তার প্রবলেম শোনালো, প্রথম কথা সেই দিনই সেটা সলভ করা সম্ভব নয়। হুম। কেননা যখনই তন্ত্রের কোনো ক্রিয়া বা তন্ত্রের কোনো কাজ হবে, আমার বিশিষ্ট নির্দিষ্ট সময় ক্ষণ দরকার। না, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট, আমি ওটা হ্যাঁ, বলছিই না। আমি আমি আসছি। বলছি কোনো একটা ক্লায়েন্ট তোমার কাছে গেল, যেতেই পারে কোনো একটা হুম, ক্লায়েন্ট তোমার কাছে গেছে। এবার ইন জেনারেল কি হয় সব ক্ষেত্রে, আমরা যেটা দেখি ক্লায়েন্ট গেল, গিয়ে বললো যে আমার এরকম এরকম প্রবলেম গুরুজি বা গুরুদেব, বাবা যে যেটা বলে হুম, অভ্যস্ত, তা আমার এই প্রবলেম, আমাকে এই প্রবলেম থেকে আপনাকে উদ্ধার করে দিতে হবে। উনি সবটা শুনলেন, ঠিক আছে, তোর জন্য এটা এটা করতে হবে, এত টাকা ওখানে জমা কর, অমুক দিন এসে তোর এই জিনিসটা নিয়ে যাবি। তার মানে এই যে হ্যাঁ বা না তোকে বলে আশ্বস্ত করা, তুমি তো তাকে তাহলে আশ্বস্ত করতেই পারবে না সেই সময়। তার মানে তোমাকে শুনতে হবে, তুমি যে প্রসেসটা হ্যাঁ, বলছো তাতে আমি শুনলাম, আমি শুনলাম। এইবার আমি সেটা ডায়াগনোসিস করব। আপনি বা তুমি তুমি যাই বলো ক্লায়েন্টকে, আপনি এরকম সময় আমাকে ফোন করবেন, আমি তখন আপনাকে ডিটেলে হ্যাঁ, জানিয়ে দেবো পারবো কি পারবো না। একদম। দিস যে ইজ দ্য প্রপার ওয়ে। প্রপার ওয়ে, যে আপনি অমুক দিন আজকে করুন, কালকে করুন বা পরশুদিন কোনো একটা টাইম লাইন দিয়ে দেওয়া হলো, ফোন করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কি দরকার, কি কাজ, কতটা, সব আপনাকে বলে দেওয়া হবে। তন্ত্রের ব্যবহার সম্পর্কে তুমি কি বলবে, মানে এই আগে আমাদের যে সময়কাল যেটা ছিল, সেই সময় তন্ত্রকে নিয়ে যেভাবে পরিচালনা করা হতো বা যেভাবে তন্ত্রের ব্যবহার করা হতো, দেখো আমাকে যদি জিজ্ঞেস করো আজ এটা আমি বলবো তন্ত্রের অপব্যবহার হচ্ছে, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। মানে আমি সারাদিন এত ঘাটছি, আমি দেখছি সারাদিন তন্ত্র নিয়ে ব্যবহারের থেকে অপব্যবহার চূড়ান্ত পরিমাণ বেশি হচ্ছে, এবং লোকের মধ্যে তন্ত্রের প্রপার জ্ঞানটা নেই।
এইটা নিয়ে আমি তোমার মতামত জানতে চাই। সেই সেকালের হ্যাঁ, তন্ত্র আর এখন বর্তমান। সেকালে তন্ত্র আর এখনকার তন্ত্রের প্রচুর তফাৎ। কি তফাৎ? এখনকার সময় যারা নামি দামি তন্ত্র সাধক বা তান্ত্রিক হয়েছেন, প্রথমত তারা কোনো প্রপার গুরু পরম্পরা বা কোনো সম্প্রদায় বিলং করে না। দ্বিতীয়ত তাদের প্রসেসটাই হচ্ছে, মানে প্রথমেই তারা দেখিয়ে দিচ্ছে বা লোককে আশ্বস্ত করছে যে আমি তোমরা যেটা বলবে সেটাই আমরা করছি। মানে আমার এখনকার দিনের লোকজন এমন হচ্ছে যে আমি লোককে ক্ষতি করার জন্যও বসে আছি, কিন্তু তন্ত্র তো সেটা বলে না। তন্ত্র আমাদের কি বলছে? তন্ত্র, হ্যাঁ, তন্ত্রের যেরকম ভালো দিক আছে, খারাপ দিকও আছে, মানে কথাতেই আছে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে, তাই তন্ত্রের খারাপ দিকও আছে। কিন্তু তন্ত্র তো আমাদের খারাপ দিকটা দেখতে বলছে না কোনোদিনও। তন্ত্র তন্ত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই পরাশক্তির সাথে মিলন বা সেই পরাশক্তির কৃপা লাভ করা। তার জন্যে তন্ত্রের নানান রকম মার্গ আছে, তার তন্ত্রের নানান রকম সাধন পদ্ধতি আছে। সেই সাধন পদ্ধতিকে আমাদের ফলো করে সেই আদি শক্তি এবং আদি পুরুষের কৃপা লাভ করা। সেকালের তন্ত্রে আমরা দেখতে পাই যে কোনোদিনও তন্ত্র দ্বারা কারো ক্ষতি, উচ্চাটন, মারণ, স্তম্ভন এসব ক্রিয়াদি হয়নি বা হতো না। হলেও খুব সীমিত বা সেটি রাজকার্যে ব্যবহৃত হতো। তন্ত্রে আমাদের যেরকম মূলত যে 10 জন দেবী মুখ্য বিদ্যা, যাদের আমরা 10 মহাবিদ্যা বলে চিনি, তাদের মধ্যে 10 জন বিদ্যাই কিন্তু তন্ত্রের প্রধান দেবী, বা তাদের প্রত্যেকটা তত্ত্বই খুব ভয়ঙ্কর এবং বিরল, এবং প্রত্যেকটাই গুরুমুখী বিদ্যা। একজন গুরুই পারে সাধককে সেই শক্তির প্রকৃত জ্ঞান দিতে। আজকে আমি হট করে চাইলাম যে আমি কালী সাধনা করব, কালীতন্ত্রে উত্তীর্ণ হব। শুরু করলাম গুরুদেবকে নিয়ে, গুরুদেবের থেকে মন্ত্র প্রাপ্ত হলো, পুনশ্চরণ চলছে, নিয়ম মেনে তার যা নিত্যক্রিয়া সেগুলো করছে। করতে করতে হুট করে আমার মনে হলো, না, কালীটা ভাল লাগছে না, কালী ছাড়ি, বগলা ধরি। সেটা সম্ভব নয়। তুমি একটা করতে করতে মাঝখানে স্কিপ করে আরেকটাতে কখনোই তুমি যেতে পারো না। সেটা আখিরে তোমারই কিন্তু ক্ষতি হবে, তুমি সেই জিনিসটা বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে আসবে। বিদ্যা নিয়ে ছেলে খেলা করতে গেলে অবশ্যম্ভাবী তুমি মৃত্যুর দিকে চলে যাচ্ছ। এন্ড অফ দি রেজাল্ট তোমার মৃত্যু। যদিও বা মৃত্যু না হয়, তোমার এমন অবস্থা হবে তখন মনে হবে আমার মৃত্যুই শ্রেয়, নরক যন্ত্রণা ভোগ। নরক যন্ত্রণা ভোগ, তখন মনে হবে আমার মৃত্যুই শ্রেয়। সেরকমই আমরা কোনোদিনও সেকালে তন্ত্রের অপব্যবহার আমরা সেইভাবে দেখিনি। হ্যাঁ, তাই বলি কি তন্ত্রের অপব্যবহার হয়নি? প্রচুর অসাধু, প্রচুর কাপালিক, প্রচুর রাজতান্ত্রিক ছিলেন যারা তন্ত্রের অপব্যবহার করতেন, মানুষের ক্ষতি করতেন। তাদের প্রতিরোধ করার জন্য সৎ গুরু, সৎ তান্ত্রিকও বরাবর বিরাজ করেছেন। সেটা সর্বদাই খারাপ ভালোর মধ্যে তো একটা যুদ্ধ চলবেই। সেটা সেকালেও চলেছে, সেটা একালেও চলবে। কেন, যেরকম তান্ত্রিক নিয়ে শুভ বুদ্ধিসম্পন্ন লোকজনও কাজ করবে, সেরকম তন্ত্র নিয়ে খারাপ ব্যক্তিত্ব লোকজনও কাজ করবে। ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে, ইদানিং কালে তন্ত্রটাকে নিয়ে বাজারি, তন্ত্রটা নিয়ে ব্যবসা,
এটার প্রচলনটাই বেশি। তন্ত্রের সঠিক প্রয়োগ তো জানেই না, লোককে বিভ্রান্ত করা, লোককে মিসগাইড করা, এবং তন্ত্র নিয়ে লোককে যেই ভুল বোঝানো, তাতেই তন্ত্রের অপব্যবহার, তাতে আখেরে তার শেষ পরিণতি তারও খারাপ, এবং যাদের কাজ করছে বা যাদের দেখাচ্ছে যে তারকে রেমেডি দিচ্ছে, তার কিন্তু পয়সাই নষ্ট হচ্ছে, এন্ড অব দিতে তার কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার কি লোকজন বলবে, না হয়েছে তো, তা আমার কাছে সামনে যদি 10টা কলসি থাকে, আমি যদি ঢিল মারি একটাতে গিয়ে তো লাগবেই। সেরকম একটা হচ্ছে বাই চান্স, তখন লোকে ভাবছে না হয়তো হয়েছে। তো এখনকার মানে সময় সেটাই হচ্ছে। মানে মূলত আমি যেটা শর্টে তোমার আলোচনা থেকে যেটা উঠে এলো, যেটা আমি বুঝলাম, দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করার জন্যই বলছি, মানে তোমার কথা অনুযায়ী সেকালে মানে আমাদের আগের যে জেনারেশন বা তার আগের যে জেনারেশন, তখন যে তন্ত্রের যে মানে ব্যবহার যেটা ছিল সেটা সৎ কার্যের জন্য, কিন্তু সেকালেও অল্প বিস্তর অসৎ কাজে প্রয়োগ হয়েছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এটা যেন পুরোটাই মানে ম্যাক্সিমামটাই 100-র মধ্যে ধরা যাচ্ছে 90 কি 99 বা 95%ই হচ্ছে অসৎ কার্যের জন্য নিয়োজিত, এবং ওই টুকটাক 3-4% কি 5% যেটুকুনি বেঁচে থাকছে কি 1%, সেটা খুব রেয়ারেস্ট, এবং সেই ধরনের লোককে পাওয়াও খুব ডিফিকাল্ট, এবং সেই কাজটা প্রপারলি করছে সেই লোকটাও খুব অল্প, খুবই অল্প। সংখ্যা খুব অল্প। তো এটা তো তন্ত্রের একটা মূল একটা কাঠামোগত একটা ব্যাখ্যা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, যেটা ইন জেনারেল সবার সঙ্গেই হয়ে থাকে। এবার আমি সরাসরি তোমার কিছু এক্সপিরিয়েন্সের উপরে চলে আসি। যখন ধরো তোমার যে সাধনা যে তুমি করেছো, তো এ তো বিভিন্ন ধরনের সাধনা, খুব ক্রিটিক্যাল কিছু প্রসেস থাকে। তো এই যে লোকে শ্মশান সাধনা বা সব সাধনা যেগুলো করে, গুরুমুখী বিদ্যা গুরু যখন বলবে তখনই, তোমার কি এই ধরনের কোনো ক্রিটিক্যাল সাধনা কিছু করা হয়েছে এখনো পর্যন্ত? প্রথমত সব সাধনা হচ্ছে একদম সাধনার শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে। সব সাধনার পর হচ্ছে শক্তির সাথে মিলন, সেই মহাশক্তির সাথে তোমার মিলন ঘটছে, সে তো একদম শেষ পর্যায়ে গিয়ে সেটা তো সেক্ষেত্রে তো অবশ্যই গুরুর একটা অবদান নির্দেশ। বা গুরুর একটা সাপোর্ট তো লাগবেই। তার আগে হ্যাঁ, প্রচুরবার না হলেও হ্যাঁ, শ্মশানে তো জপ ক্রিয়াদি বা শ্মশানে যজ্ঞ তো হয়েছেই। আমাদের যেরকম ধামুয়াতে একটি শ্মশান আছে, এখন তো কাঠের চুল্লি তো আর সেইভাবে দেখা যায় না, বিলুপ্ত প্রায়, সবই তো ইলেকট্রিক্যালি। তো ধামুয়াতে শ্মশান আছে হংসগেরিয়া, এবং ওটি খুবই বিখ্যাত। বিখ্যাত এই জন্যেই যে ওটি তন্ত্রের একটি সাধন ক্ষেত্র। প্রচুর ওখানে তন্ত্র সাধকদের আখাড়া আছে, ওখানে আসেন, তারা নিত্যাদি ক্রিয়া করেন, যাগযজ্ঞ করেন, তন্ত্রক্রিয়াদি হয়। তো সেই শ্মশানেই আমি নিজের জপাদি সেরেছি 2-1 বার। তাছাড়া তো নিজস্ব কিছু ক্রিয়াকর্ম, যেটা আমার নিজের ইষ্ট দেবতার সামনেই নিত্যাদি ক্রিয়া থাকে, তর্পণাদি থাকে, যেগুলোকে আমার রেগুলার প্রসেসে করতে হয়। তাছাড়া যেটা আমরা যে প্রসেস ফলো করি বা আমরা যে পন্থায় শক্তি পূজা করি, আমাদের পন্থাই হচ্ছে বিরাচার। আমরা বিরাচার পন্থাতে পঞ্চমকার, যেটা পঞ্চমকার যোগে যে দেবীর সাধনা, সেই প্রসেসটাই আমরা ফলো করি। তো অ্যাজ এ পঞ্চমকার যেটা যেটা নিবৃত্তির মাগ, সেইটাকে ইউজ করেই আমরা দেবীর কৃপা লাভ করার চেষ্টা করছি। তো অনেকেই জানে যে পঞ্চমকার কি, মদ্য মাংস মৈথুন
ইত্যাদি সহযোগে পঞ্চমকার যেটা হয়, তো সে সাধনা তো রয়েছেই, তো তার নিত্যাদি ক্রিয়া রয়েছে, তার জপাদি রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তার নির্দিষ্ট জপের সংখ্যা আছে, পুনশ্চরণ রয়েছে, সেইগুলোকে ব্যালেন্স করেই আমাদের এগোতে হয়। আচ্ছা, এখন রিসেন্টলি শোনা যাচ্ছে এই কয়দিন ধরে একটা যোগ চলছে, যেটা বলছে পিশাচ যোগ একটা পড়েছে, এখন পিশাচ যোগ চলছে। তো এইটা নিয়ে তুমি কি বলবে? সোজা কথা, মার্চ 29 তারিখ থেকে লোকের ভেতরে এমন প্যানিক ঢোকানো, শনির দশা পরিবর্তন থেকে, পিশাচ যোগ থেকে লোককে এত প্যানিক করানো, লোকজন আরো ভয় পাচ্ছে। আন্তাবৃ প্রচুর প্রতিকার আমরা রিলস ফেসবুকে দেখতে পাচ্ছি। 29শে মার্চ তো মোটামুটি কলকাতার অনেক অলিগলিতে আমরা ছোট করে একটা দীপাবলি দেখে নিয়েছি। চারকোনা প্রদীপ মোটামুটি জ্বালানো হয়ে গেছে, সে ভালো, সে জ্বালাক। আজকাল তো প্রদীপ জ্বালানো লোকজন ভুলে যাচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবাতিও আজকাল উঠে গেছে বাড়িতে। তা সে ভালো, ভয়ে যদি কেউ একটু প্রদীপ টদীপ জ্বালায়, খুব ভালো ব্যাপার। কিন্তু এই যে প্যানিক ধরানো ভিউজ পাওয়ার জন্যে, তো এই জিনিসটা না করাই ভালো ছিল বা শ্রেয়। কেননা এরকম কোনো শাস্ত্রীয় প্রমাণ কিন্তু আমরা কেউই খুঁজে পাইনি। না পিশাচ যোগ, না 29শে মার্চে প্রদীপ না জ্বালালে কালকেই আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো শাস্ত্রীয় না, আমি তো নিজেও জ্বালানি ইনফ্যাক্ট। সেরকম শাস্ত্রীয় কোনো প্রমাণ আমরা কোথাও পাইনি। তা একদিকে কি, হ্যাঁ, শনির যে গৃহ পরিবর্তন বা শনি যে ঘর পরিবর্তন করেছে, সেটা তো প্রত্যেকটা গ্রহই নির্দিষ্ট সময় নির্দিষ্ট তার ঘর চেঞ্জ করবেই। এটা গ্রহের চারিতার্থিক গুণ। তাতে তার যে জাতক বা জাতিকা, তার নির্দিষ্ট যে ফল আছে সে ফল পাবেই, ভোগ করবে। সেটা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীতে কারণই। হ্যাঁ, কিছু প্রতিকার থাকে যেইটা করলে, শ্রী শ্রী মায়ের কথাই ছিল যে জব যদি তুমি করো, তোমার যদি সামনে হাত কেটে বাদ হয়ে যাবার থাকে, সেখানে তোমার আঙুলে একটা কাটা পড়বে, কিন্তু হবেই। সেরকমই ঠিকঠাক মতো জপাদি, ঠিকঠাক মতো ঈশ্বর চিন্তা, ঈশ্বর মনন করলে ওই হাত কেটে বাদ হয়ে যাবার ছিল, সেটা হাত একটু কেটে যাবে, কিন্তু সেটা হবেই। কিন্তু হঠাৎ এটাকে পিশাচ যোগ নাম দিয়ে দিল কেন? এইরকম কি কিছু আছে? এই যে বললাম যে হুট করে যে পিশাচ যোগ হট করে নাম দিয়ে দেওয়া, লোকের মনে প্যানিক ধরিয়ে দেওয়া, এইটার কোনো শাস্ত্রীয় প্রমাণ আদতেও আমরা কোথাও খুঁজে পাইনি। এবার যদি কেউ পেয়ে থাকে, তার জন্য একটাই বক্তব্য, যদি কোথায় আছে পরিষ্কার মতো আমাদের দেখানো যায়, খুব ভালো। কেন এখনো আমি বলছি যে আমি কিছুই জানি না, আমরা সবে শিখছি। এবং যারা সৎ গুরুর আন্ডারে থাকবে বা যারা সৎ তন্ত্র সাধক হবে, তারা কখনোই নিজেকে জাহির করবে না, নিজেকে বড়াই করবে না, বা লোককে বলবে না যে আমি এক্ষুনি তোমাকে কল্পতরু পাইয়ে দেবো। তো সেরকমই আমরা সেরকম শাস্ত্রীয় প্রমাণ কোথাও পাইনি। কেউ পেলে আমাদের দেখালে একটু ভালো হয়, তাহলে আমরাও শিখতে পারি। মানে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ, মানে এখন এটা একটা হট টপিক, সেখানে গিয়ে সরাসরি জিনিসটাকে নস্যাৎ করে দেওয়া ভালো লাগলো সত্যিটা জানতে পেরে। দর্শকরা অন্তত উপকৃত হবে, নাহলে সত্যি কথা বেশ প্যানিকড এখন লোকজন। পিশাচ যোগ চলছে, পিশাচ যোগ চলছে, প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, এটা হয়ে যাবে। আমিও হঠাৎ করে ভাবছিলাম যে হঠাৎ করে এইরকম যোগটা কবে থেকে উঠে গেল। আমি অনেক রকম যোগ শুনেছিলাম, পিশাচ যোগ হঠাৎ করে। তো ঠিক আছে, নতুন নতুন জিনিস তো এক্সপিরিয়েন্স হয় লাইফে, এটাও হলো। কিন্তু যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই বছরটা মঙ্গলের, সেটার তো কিছু প্রতিক্রিয়া পাবেই। সেটা তো প্রতিক্রিয়া পাবেই। এটার শাস্ত্রীয় বিধান কি আছে?
শাস্ত্রীয় বিধান বা প্রতিকার? প্রতিকার যেটা রয়েছে, আমি একদম 3টি প্রতিকার, যার কোনো খরচা নেই, যার কোনো খুব একটা বিশাল যে ব্যবস্থা করতে হবে তার কোনো ব্যাপার নেই, প্রত্যেক মঙ্গলের যারা জাতক জাতিকা, যারা আংশিক মাঙ্গলিক, যারা পূর্ণ মাঙ্গলিক, বা যারা শনির দশাগ্রস্ত, প্রত্যেকের জন্যেই প্রত্যেক দিন যতবার সম্ভব, যদি 3বার হয় 3বার, 7বার হয় 7বার, বেজোর গুনতিতে যতবার হয় সম্ভব এক এক আসনে বসে হনুমান চালিসা পাঠ করা। দ্বিতীয়ত, প্রত্যেক মঙ্গলবার দিন কোনো কালী মন্দির হোক বা শিব মন্দির হোক, একান্তই যদি শিব মন্দির কালী মন্দির না পাওয়া যায়, শনি মন্দিরই হোক, মঙ্গলবার দিন সেখানে নীল অপরাজিতার মালা এবং একটি মাটির প্রদীপ দান করে আসুক। আর শনিবার দিন করে, মানে দান করে আসুক মানে প্রদীপটা জাস্ট রেখে দিয়ে চলে আসবে, হ্যাঁ, জ্বালাবে না? না, সব রেডি করে হুম। প্রদীপটা দিয়ে আসবার, একটি নীলকণ্ঠের মালা বা অপরাজিতা ফুলের মালা। এবং শনিবার দিন কোনো সৎ ব্রাহ্মণকে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, যদি সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ খুঁজে পেতে অসুবিধা হয়, কোনো গরিবকেও যথা সামর্থ্য দক্ষিণা ও একটি তুলসী গাছ দান করুক। এই 3টে জিনিস যদি ফলো ঠিক মতো করা যায়, আর কোনো রেমেডির প্রয়োজন নেই। মানে এটা কি রেগুলার ওই প্রত্যেকটা বারে বারে করে যেতে হবে? এটা 45 দিন ন্যূনতম করা ভালো। 45 দিন করলেই, 45 দিনের মধ্যে যে কটা বার পড়ছে সেই কটা হ্যাঁ, বার করতে পারলেই যারা মঙ্গলের বা শনিগ্রস্ত জাতক জাতিকারা আছে তারা ফল বুঝতে পারবে, একটা চেঞ্জেস এতেই আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যাব, সেটা হচ্ছে আংশিক মাঙ্গলিক আর পূর্ণাঙ্গ মাঙ্গলিক, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? পূর্ণাঙ্গ মাঙ্গলিক হচ্ছে শনি যদি সরাসরি ভাবে সেই ঘরে বা লগ্ন ঘরে উপস্থিত থাকে। আর আংশিক মাঙ্গলিক হচ্ছে যদি সেখানে শুধু শনির ছায়া পড়ছে, মঙ্গলের ঘরে মানে লগ্নের ঘরে যদি শনির ছায়া পড়ছে। এই দুটোর ক্ষেত্রে জাতক বা জাতিকা তারা কি ধরনের ফল ভোগ করতে পারে? প্রথম কথা, মাঙ্গলিক যারা হয় তারা উদ্দাম জেদি, যেটা করব ভাবে সেটাই করতে চায়, বেপরোয়া থাকে, কারো সাজেশন খুব একটা নিতে চায় না, হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং যখনই ফেইলার আসবে লাইফে তখনই এদের মনের মধ্যে প্রচুর খারাপ চিন্তা ভাবনা তখন ঘুরতে থাকবে। মানে নিজেকে নিয়ে প্রচুর খারাপ চিন্তা ভাবনা, যেতে যে ফেইলার গুলো হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা খারাপ হতে থাকবে। পূর্ণাঙ্গ মাঙ্গলিক যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তো থাকেই, প্লাস যে হওয়া কাজ, সে কাজগুলো ভেঙে যাওয়া, কাজে ব্যাঘাত ঘটা, অপরচুনিটিস এসে সেটা কেটে যাওয়া, এই জিনিসগুলো থাকে। আর যেটা আমরা খুব দেখতে পাই যে একটি মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে হওয়াটাই খুব দরকার, তো সবসময় যে এটা যে একদম সুটেবল তার কোনো শাস্ত্রীয় বিধান নেই। একটা মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের বিয়ে হতেই পারে, তাতে যে খুব ক্ষতি হয়ে যাবে তার কোনো উল্লেখ আমরা কোনো শাস্ত্রে পাই না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে মাঙ্গলিক যে খণ্ডন, হ্যাঁ, মাঙ্গলিক খণ্ডন হয়ে যাওয়াটা ভালো। কেন, অনেক সময় পূর্ণাঙ্গ মাঙ্গলিকের ক্ষেত্রে রক্তপাতের একটা সম্ভাবনা থাকে, বা পতিবিয়োগ, বৈধব্য যোগ, হ্যাঁ, এইসব থাকতে পারে, যেটা মাঙ্গলিকটা খণ্ডন হয়ে যাওয়াটাই বেটার। সেখানে তো নানান রকম সিদ্ধান্ত আমাদের দেওয়া আছে, যে স্ত্রীর ক্ষেত্রে নারায়ণ বা মহাদেবের সাথে বিবাহ,
পুরুষের ক্ষেত্রে কলা গাছের সাথে বিবাহ, নিত্যাদি বিষ্ণু সহস্রনাম যজ্ঞ, শনিশ্চর পূজা, এসব নানান রকম বিধান আমরা শাস্ত্রে পাই। সেগুলো সময় দেখে বিবেচনা করে ছক দেখে তখন আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে তার জন্য কোনটা প্রযোজ্য। কেননা একটা এর জন্যে আমি যে প্রতিকার দেব, বিয়ের জন্যও সেই প্রতিকার এক কোনোদিনই হবে না, সে যতই মাঙ্গলিক হোক। প্রত্যেকের জন্য প্রত্যেকের প্রতিকার আলাদা। চলো আমাকে একটা কথা বলো, যেহেতু তুমি বাস্তুটা করো, বাস্তু কিভাবে একটা মানে বাস্তুর অপব্যবহারের জন্য কিভাবে একটা জায়গা নেগেটিভ হয়ে যেতে পারে? আমরা দেখতে পাই, দেখেছি যে আমরা নিজেরাই কিন্তু নিজেদের বাস্তুর দোষ অনেক সময় ঘরে ডেকে আনি। কিভাবে? প্রথমত, বাস্তুর প্রধান স্থান হচ্ছে আমাদের মেন ডোর। সবসময় মেন ডোর দুপাল্লায় হওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী মেন ডোর সবসময় দুপাল্লা হওয়া উচিত, এবং দরজা দুটি যেন ভেতর দিকে খোলে, বাইরের দিকে নয়। মেন ডোরের দুপাশ বা মেন ডোরের সামনেটা, মানে যেটা বাইরের দিকটা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জুতোর টাল না হোক সেটার ব্যবস্থা করা উচিত। প্রপার জুতোর র্যাক থাকুক, সেখানটায় জিনিসপত্র রাখুক। মেন ডোরের দুধারে কোনো ভারী জিনিস একদম রাখা যাবে না। অনেকে ফুলের টব ফব রেখে দেয়। ফুলের টবটা তবু ঠিক আছে, গ্যাস সিলিন্ডার, নোংরার বালতি, জুতোর টাল হয়ে রইলো সামনেটা, একদম নয়। সুর এক তালে রাখবে কোথায়? সুর এক তো নর্মাল লোকে তো সুর এক মেন ডোরের পাশেই রাখুক, কিন্তু জুতোটা যেন সুর একেই থাকে। আমি বলছি আচ্ছা, জুতোর টাল হয়ে যেন দরজার সামনেটা না থাকে। মানে যতটা লক্ষ্মী চলাচলের জায়গা। হ্যাঁ, মেন ডোরের সামনেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। প্রত্যেক দিন যদি পসিবল হয়, বা যদি প্রত্যেক দিন পসিবল না হয়, তাহলে বুধবার ও শুক্রবার মোছার যে পরিষ্কার করার যে জল, তার মধ্যে অল্প একটু হলুদ, একটু নুন দিয়ে বাইরের মেন ডোরটা পরিষ্কার করুক। তাতে বাস্তু যে দোষ সেটা খণ্ডন হয় এবং লক্ষ্মী দেবীর আসার পথ প্রশস্ত হয়। সন্ধেবেলায় করে মেন ডোরের বাইরে সবসময় উচিত ধূপ এবং প্রদীপ জ্বালানো। মেন ডোরের দক্ষিণ দিক করে প্রদীপ এবং ধূপ জ্বালানো উচিত। তাতে সন্ধ্যাবেলায় যে আমরা যেরকম পুজোর সময় বলে থাকি দ্বার দেবতা, সেরকম দ্বার মানে দরজার সামনে কিন্তু প্রচুর দেবতার বাস থাকে। সেই দ্বার দেবতাদের তারা তাতে তুষ্ট হচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ধূপ দ্বীপ জ্বললে তারাও প্রসন্ন হন। সেই দ্বার দেবতাই তখন তোমার লক্ষ্মী আসার পথ প্রশস্ত করবে। তোমার ঘরে যেন কোনো নেগেটিভ এনার্জি না আসে সেইটা তারা দেখবে, এবং ঘরটা যত খোলামেলা থাকবে, দরজাটা খোলা থাকলে জিনিসটা আরো ভালো। নেগেটিভ এনার্জিটা বাইরে যাচ্ছে, পজিটিভ এনার্জিটা ভেতরে ঢুকছে। তো এই কটা জিনিস যদি ফলো করা যায়, আমাদের বাস্তুদোষ কমছে। দ্বিতীয়, বাথরুম। এটা খুব ভাইটাল একটা জায়গা। বাথরুম স্থানই হচ্ছে রাহুর। বাথরুমের কাজ শেষ হয়ে গেলে অবশ্যম্ভাবী বাথরুমের জল পরিষ্কার করে দেওয়া উচিত। বাথরুম নোংরা হয়ে থাকা, বাথরুমে জল জমা হয়ে থাকা মানেই রাহু সেখানে কুপ্রভাব পড়বে। কিন্তু অনেকে আছে বাথরুমে কোনো একটা বিশেষ পাত্র, ধরো বালতি বা গামলা, কিছুর মধ্যে জল ভরে রেখে দেয়। সেটা থাকুক, না রাখতে পারলে তো খুবই ভালো। একান্ত যতটা ভালো ড্রাই কন্ডিশনে রাখো। ড্রাই কন্ডিশনে রাখাই ভালো। এবার দেখা গেল জলের সমস্যা, জল ধরে না রাখলে হবে না, তখন রাখলো। কিন্তু বাথরুম যতটা ড্রাই থাকবে, যতটা ক্লিন থাকবে, তত মঙ্গল, তত বাস্তু দোষ কম হবে।
আমরা দেখতে পাই বাথরুমের একদম মেঝে ভর্তি জল কখনোই রাখা উচিত নেই, এতে রাহুর কুপ্রভাব পড়ে। দ্বিতীয়, বেডরুমে বসে খাওয়া একেবারে বন্ধ। কেন, বেডরুম আর বাথরুমই হচ্ছে রাহুর স্থান। বেডরুম বাথরুম যত পরিষ্কার, রাহুর কুপ্রভাব তত কম, বাস্তু দোষ তত কম। বেডরুমের বিছানায় বসে খাওয়াটা আজকাল খুব দেখা যায় যে, ডাইনিং টেবিলে বসে খাওয়াটা তো আমাদের উঠেই গেছে। মোটামুটি যে যার মতো মোবাইল নিয়ে, হাতে খাবার নিয়ে খাটে বসে গেল। এই জিনিসটা বন্ধ হওয়া খুব দরকার। মানে খাটে বসে খাওয়াটাই কিন্তু আমরা নিজেরাই নিজেদের বাস্তু দোষ ডেকে নিয়ে আসি। আমরা লোককে কি বলবো? খুব সমস্যা দেখা যাচ্ছে যে অর্থ সমস্যা হচ্ছে, প্রচুর ধার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার বাদ দিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের চারপাশে, সদর দরজার সামনে শ্বেত সর্ষে ছড়িয়ে দেওয়া উচিত এবং সকালবেলায় সেটি ঝাড় দিয়ে বার করে দেওয়া উচিত। তাতে আমাদের ঘরে যে অলক্ষ্মী রয়েছে সে অলক্ষ্মী বিদায় ঘটবে এবং যে ঋণ জাতীয় যে সমস্যা, সেই সমস্যাটা আমরা কম হবে। এই কয়েকটা জিনিস যদি মানুষ ফলো করতে পারে, তাদের 80% বাস্তু দোষই কমে যাবে। 80% বাস্তু দোষ যখনই কমে যাবে, তখন মানুষের হয়রানিও কমবে। তখন মনে না খুব একটা এদিক ওদিক তাদের দৌড়াতে হবে। তারপর যা যদি থাকে সেরকম কিছু হয়, তার জন্য তো বিশেষ ক্রিয়াকর্মাদি আছে, বিশেষ গুণী ব্যক্তিরা আছে, তারা তাদের গাইড করবে। আচ্ছা, আমি এখান থেকে দুটো জিনিস তোমার থেকে জানবো। প্রথম একটা হচ্ছে, আমরা কিচেনের একটা পার্ট মিস করে গেলাম। এখন আমি দেখেছি বাজারে কিছু গ্যাস ওভেন বেরিয়েছে যেগুলো 3 বার্নার। এই 3 বার্নার ওভেনগুলো কি নর্মাল বাড়ির জন্য অ্যাপ্লিকেবল, অ্যালাউড? বার্নারে কোনো আগুন আগুন ও ধাতুতে কোনো বাস্তুর কোনো দোষ হয় না, এটা সবার আগে জানতে হবে। আগুন থেকে কোনো দোষ নেই। রান্নাঘর থেকে যে বাস্তু দোষ আমরা পাই, সেটা কখন পাই? যদি রান্নাঘর অপরিষ্কার থাকে, ভাঙাচোরা জিনিস রাখা থাকে, ভাঙাচোরা জিনিস থাকে, ময়লা পড়ে থাকে, নিত্যাদিন এঁঠো পড়ে থাকছে, সেটা পরিষ্কার হচ্ছে না, ব্ল্যাক গ্রানাইটের স্ল্যাব সেটা রয়েছে, এবং রান্নাঘরে জলের এবং চালের অপব্যবহার, এবং আরেকটা বোধহয় রান্নাঘরের কালার। এই জিনিসগুলো ঠিকঠাক যদি রান্নাঘরে থাকে, কোনো বাস্তুদোষ হবার চান্স নেই। রাত্রেবেলায় নুন জল দিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে, যদি মনে হয় যে বাস্তুদোষ দেখা দিচ্ছে, পরিষ্কার করে একটি মাটির পাত্রে কর্পূর দিয়ে রান্নাঘরে জ্বালিয়ে দেবে। ওটাতেই কাজ হয়ে যাবে। একদম রাত্রেবেলায় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, নুন জল দিয়ে মুছে পরিষ্কার করে, একটা কোণার মধ্যে হোক বা ওই গ্যাসের স্ল্যাবের উপরেই হোক, যেখানে যেন ভয় না থাকে আগুন স্প্রেড হবার, করে একটি মাটির পাত্রে কর্পূর দিয়ে জ্বালিয়ে রেখে দেবে। হয়ে গেলে লাইট বন্ধ করে বেরিয়ে আসুক। আরেকটা কথা আমি যেটা জানবো, বাস্তুর অপব্যবহারের জন্য কি অপদেবতার বাস ঘটতে পারে? অবশ্যই। দীর্ঘদিন যেরকম দেখা যায়, এখন তো আর নিরামিষ চলেই, প্রত্যেকের বাড়িতেই আমিষ চলছে, তো আমি ক্ষতি নেই, আমিষ খাবেন কেন, আমিষ খাওয়ায় কোনো বাধা নেই। কিন্তু দেখা যায় যে এখন তো কর্পোরেশন থেকে ময়লার গাড়ি আসছে, সকালবেলা হোক বা একটা সময় ময়লার গাড়ি আসে, তো বাজার থেকে মাছ এলেও মাছের আশ্বাস ছড়ানো হচ্ছে। সেই যে আঁশ যদি সময় মতো ফেলানো হয়, তার একটা নির্দিষ্ট গন্ধ আছে, এই গন্ধতে অনেক সময় কিন্তু অপদেবতার দৃষ্টি পড়ার একটা সম্ভাবনা থাকে। এবার যে মাছের আষ্টে গন্ধ বেশি, কি কি মাছ হতে পারে? সামুদ্রিক মাছের আষ্টে গন্ধ হয়,
চিংড়ি মাছের একটা আষ্টে গন্ধ আছে, চিংড়ি মাছ ছাড়ালে ওই খোসার হুম, একটা বিভৎস গন্ধ। তো এইগুলো যদি তৎক্ষণাৎ ফেলে দেওয়া যায় তো খুব ভালো, যদি রান্নাঘরে থেকে যায় তার গন্ধ থেকে একটা অপদেবতার দৃষ্টি পড়ে, যদি এবং সেই রাত্রিবেলাও রান্না না করাই বোধহয় বেটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি সেই অপদেবতার কোনো চিহ্ন থেকে থাকে তবেই, আমি বলছি না যে আছে বলেই হবে, যদি সম্ভাবনা থেকে থাকে সেই ক্ষেত্রে যে কোনো অপদেবতার বাস রয়েছে, তো সেটাই এবার লোকজন বুঝবে কি করে? সেটা বোঝার হচ্ছে দেখার একমাত্র যে আশেপাশে কোনো অপমৃত্যু না হয়ে থাকে, অ্যাক্সিডেন্টাল ডেথ না হয়ে থাকে, এইসব যেন না হয়ে থাকে আশেপাশের কোনো বাড়িতে। বা সদ্য কোনো মৃত্যু ঘটেছে। মৃত্যু যদি ঘটে থাকে তখন এই জিনিসগুলোকে একটু এড়িয়ে চড়াই ভালো। আর যদি একান্তই না সম্ভব হয়, তখন যদি এরকম থাকে, তখন ওই ময়লার উপরে একটু নুন আর একটু হলুদ ফেলে দেওয়া উচিত। কেন নুন এবং হলুদ, হলুদ হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং নুন হচ্ছে অশুভ নাশের প্রতীক। তো এতে এর প্রভাবটা কিছুটা কমবে এবং এই অপদেবতার দৃষ্টিও সেটা নিরাময় ঘটবে। ওকে, আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম, তোমার থেকে অনেক কিছু জানলাম। একদিনে তো সবটা জানা না, সম্ভব না, এটা একটা অথৈ সমুদ্র, আমি সবসময় বলি। তো আবার একদিন তোমার সঙ্গে নিশ্চয়ই বসবো। আজকে একদম শেষ পর্যায়ে, একদম যেহেতু শেষের দিকে চলে এসেছি আমরা, আজকে আমি তোমার সঙ্গে ঘটে যাওয়া, সেটা তোমার হতে পারে বাস্তু রিলেটেড, বা হতে পারে তোমার তন্ত্র চর্চা বা আধ্যাত্মিকতা চর্চা, এই রিলেটেড, তোমার সঙ্গে কোনোদিন কোনো ভৌতিক কর্মকাণ্ড হয়েছে, মানে এইরকম কোনো সিচুয়েশন? আমার অভিজ্ঞতা বা সেরকম গল্প এরকম তো প্রচুর আছে, নেই যে তা না। তার মধ্যে আমার সাথে ঘটে যাওয়া প্রথম দিনের ঘটনাটাই আমি শেয়ার করছি। তখন সদ্য সদ্য আমরা কলেজ পাস আউট, এবং আমার এক বন্ধুর সাথে আমি আমার আরেক বন্ধুর বাড়িতে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে কেষ্টপুরের। বাগুইআটি কেষ্টপুর। হ্যাঁ, বাগুইহাটি কেষ্টপুর। কেষ্টপুরের সাইডটাতে ওই করুণাময়ী থেকে ওই এখানে একটা কবরস্থানের মতো আছে। তো আমার বন্ধু আমাকে বললো যে আরেক বন্ধুর বাড়িতে যেতে মেন রোড দিয়ে যাওয়াটা অনেকটা ঘুরে, বলছে কবরস্থানের উপর দিকে গেলে আমার শর্টকাট। আমি বললাম ভালো কথা। মানে যে রাস্তাটা তোমার জ্যাংড়ার দিকে কানেক্ট হচ্ছে। হ্যাঁ, আমি কবরস্থানের উপর দিয়ে উঠে শর্টকাট, ঠিক আছে তাই যাওয়া যাক, তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা কবরস্থানের উপর দিয়ে যাচ্ছি। কবরস্থান দিয়ে যখন ক্রস করে গেলাম, আমরা অতটা কিছু বুঝিনি। আমরা ক্রস করে গেলাম, ক্রস করে যাবার পর ওর বন্ধু, আমাদের বন্ধুর বাড়ি যখন ঢুকতে যাবো, আমার সাথে যে যে ছিল সে আমাকে বলছে পিঠটা না খুব চুলকাচ্ছে, জ্বালা করছে। গাছ গাছড়া ছিল, হয়তো পোকামাকড় পড়েছে, কেন গাছে কত রকম পোকা থাকে। আর চলো ঘরের ভেতরে গিয়ে আমরা দেখছি। গেলাম, যাওয়ার পর জামাটা জাস্ট খুললো, আমি আর যার বাড়িতে গেলাম সে ওর পিঠটা থেকে জাস্ট আমরা ভয় পেয়ে গেলাম, পুরো পিঠটার উপরে 5টা আঙুলে খিমচানোর একটা দাগ। খিমচে দিলে যেটা হয়, যেমন খিমচানোর দাগ। আনন্দ তাকিয়েছি, আর তৎক্ষণাৎ আরেকজনের আমার গলার উপর নজর পড়লো। আমার এই মালাটা জাস্ট এই খড়গটা বেঁকানো, মানে যতটা গায়ের জোরে বেঁকানো যায় তত মানে খোলার চেষ্টা হয়েছিল, সেটা খোলা যায়। ও তো সাথে সাথে এর তো মোটামুটি ভয়, একদম ভয় তো হয়ে গেছে। ও বললো যে আমি রাত্রেবেলায় তোদের দেখে আর থাকতে পারবো না। ঠিক আছে, কাউকে থাকতে পারবো না, দুজনেই আমার বাড়ি চল। তো একজন বললো না আমি আমার বাড়ি চলে যাবো, আর যে বন্ধুর মেসে আমরা গেছিলাম সে আমার বাড়ি চলে এলো। রাত্রেবেলায় তো তার উধম জ্বর, এরও আরেকজনেরও শুনি জ্বর।
পরের দিন সকালবেলা নিজস্ব যা ক্রিয়া থাকে সে করে দুজনকেই তার প্রতিকার দিয়ে সুস্থ করা, সেসব গেল। এবার তারপরে ওরা একদিন আমাকে জিজ্ঞেস করলো যে ওর হলো, আমারও জ্বর এলো, তোর কিছু হলো না। আমি বললাম আমি আর শুধু এই জন্যই হলো না যে আমার গলায় মালাটা ছিল, আর মালাটা তো আমার নিজস্ব তৈরি করা না, এটা গুরুর দেওয়া। যখন আমার প্রথম দীক্ষা হয় তখন গুরুর দেওয়া এটি ছিল বলেই এ যাত্রায় আমি বেঁচে গেলাম। আর তোদের দুজনেরই রাশি হালকা। রাশির একটা ব্যাপার থাকে যে প্রেত জনিতে যারা রয়েছে তাদের দৃষ্টি তার উপরেই খুব এফেক্টিভ হয় যাদের রাশি খুব হালকা হয়। তো এখানে একটা জ্যোতিষ ব্যাপারও থাকে। তো সেক্ষেত্রে তাদের এই রাশি হালকার জন্য ওদের উপরে এফেক্টটা এলো। একমাত্র ওই গুরু দয়া ছিল বা গুরুদত্ত মালা ছিল বলে এ যাত্রায় হয়তো আমি বেঁচে গেলাম। এই এক ঘটনা। দ্বিতীয়, আমার এখন যে বাড়িতে আমি থাকি সে বাড়িতে দেবী বিগ্রহ যখন প্রতিষ্ঠা হলো, দেবী বিগ্রহ প্রতিষ্ঠা হবার কিছুদিন পর আমি পুজোয় বসেছি। পুজোয় বসার পর নিত্যাদি ক্রিয়া বা জপাদি তর্পণ সব কমপ্লিট হবার পর আমি জাস্ট জব চলছে, তখন দেবীর হয় মনের মধ্যে হয়ে ওঠা বা কাল্পনিকও হতে পারে, মনে হলো কেউ যেন আমায় বলল যে তার আসার সময় হয়েছে। কার আসার সময় হয়েছে তো কিছুই বুঝলাম না। তখন সদ্য দেবী বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরেই একজনকে স্বপ্নাদিষ্ট হলো, তিনি মহাদেবকে সঙ্গে করে নিয়ে আমাদের গৃহ মন্দিরে এলেন। তারপরেই শিবরাত্রি ছিল, তারপরেই মহাদেব প্রতিষ্ঠা হলেন আমার গৃহ মন্দিরে। এই দুটোই শেয়ার করার মতো, আর বাকি যা আছে ওই দুটো ঠিক ক্যামেরার সামনে তুলে ধরার মতো নয়। কেন সব জিনিস সোশ্যালি বলাটা ঠিক নয়, তার একটাই কারণ, না সোশ্যালি বললেও যারা শুনবে তারা সেই জিনিসটা উপলব্ধ করতে পারবে না বা তার গুরুত্ব বুঝবে না। এবং তন্ত্র জিনিসটাই এত গুরুত্ব, সেটা যদি গুরুত্ব না দেওয়া হয়, তার অবমাননা যেরম হয়, সেই শক্তির যে জনক বা জানকী, সেই আদি পুরুষ বা প্রকৃতি, তাকেও কিন্তু আমরা সমানভাবে অপমান করছি। কেন তন্ত্র কোনো ছেলে খেলার জিনিস নয়, এটি প্রচন্ড পরিমাণে উপকারদায়ী, ফলদায়ী এবং জীব কল্যাণ হেতু। ভালো লাগলো শুনে। আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। বেশ বড় হয়ে গেছে আজকের এপিসোডটা, কিন্তু জানি দর্শক এটাকে শুনবে, কারণ প্রচুর জিনিস আমরা এমন কিছু নিয়ে আলোচনা করেছি যেগুলো হয়তো চট করে কোথাও আলোচনা করা হয় না। এবং তুমি বেশ কিছু রেমেডিস দিয়েছো বাস্তু নিয়ে, মঙ্গলের জাতক জাতিকাদের জন্য। তো সেগুলো আশা করি দর্শকদের খুব কাজেই লাগবে। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। আগামী দিন আরেকদিন তোমার সঙ্গে বসার খুব ইচ্ছা আছে, অন্য অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে, যে প্রশ্নগুলো আমার মাথায় ঘুরছে। কিন্তু মানে এখন এই মুহূর্তে সেই প্রশ্নগুলো করলে এপিসোডটা এত বেশি লেন্দি হয়ে যাবে, সবাই নিতেও পারবে না। তো প্রথম দিন আজকে এখানেই আমরা শেষ করছি, আগামী দিন আবার বসবো। নমস্কার।